লেখিকা অনিন্দিতার ঈর্ষা। ফর্সা রং আর একমাথা ঘন কালো চুলের দৌলতে আবারও নন্দিনীকে হারিয়ে দিল মালবিকা। অথচ সাক্ষ্যদূতির সম্বন্ধটা এসেই ছিল নন্দুর জন্য। কথাবার্তা শুনে এখানেই পছন্দ পর্ব হয়ে যাবে বুঝতে পেরে গেছিল কাকিমা। সেজন্যই বোধহয় সুতোর হালকা কাজ করা গোলাপি সালোয়ারে সাজিয়ে মালবিকাকে ফিশ ফ্রাই দেওয়ার ছলে ওদের সামনে পাঠিয়ে দিল। আর আগে থেকে বারণ করা সত্ত্বেও মালবিকা দিব্যি হাসি মুখে চলে এলো সবার সামনে। অথচ নন্দিনীর মা সকাল থেকে পই পই করে বলেছিল, কেউ শুনল সে কথা? নন্দিনীর চেয়ে পাক্কা ১.৫ বছরের ছোট মালবিকা। বাড়ির দুই জায়ের মধ্যেকার বৈবাহিক সম্পর্কের পার্থক্য যদিও বছর ৫-এর। সৃজনী নন্দিনীর মায়ের সন্তান আসতে সময় লেগেছিল বেশ কয়েক বছর। ততদিনে সবাই মোটামুটি ধরে নিয়েছিল আর বোধহয় রায়বাড়ির বড় ছেলের বংশ রক্ষা হলো না। ছোট দেওরের বিয়ের সময় একজন তো সৃজনীকে শুনিয়ে শুনিয়েই বলল, কাকিমাকে নিয়ে বড় চিন্তা হয়। কি কপাল, এত বছর বিয়ের পরেও তো বড়জন এখনো নাতি নাতনির মুখ দেখাতে পারলেন না। ছোটজন এসে আবার কি করেন? বংশে একটা মানুষ তো থাকতে হবে বাতি দেওয়ার জন্য। সৃজনীর মনে হয় বাঙালি ওই একটা শব্দই চিনেছে ভালো, বংশে বাতি। এই কথাগুলো যার কানে যাওয়ার জন্য এত কথা এত আলোচনা, সেই মানুষটা যে মন প্রাণ দিয়ে চেয়েও সন্তানকে নিজের গর্ভে ধারণ করতে পারছে না। মা ডাকার শোনার জন্য আকুল হৃদয় এই কথাই কি কতখানি কষ্ট পাচ্ছে, কতটা গভীর হচ্ছে হৃদয়ের ক্ষত, সে খবরে কারোর কোনো মাথা ব্যথা নেই। উল্টে বাকিরা মাথা নেড়ে সম্মতি জ্ঞাপন করে সমালোচনার মজা নেয় তাড়িয়ে তাড়িয়ে। কেউ কেউ আবার তাকে দেখতে পেলে সভার মাঝে ডেকে এনে সহানুভূতির স্বরে বলে, অত চিন্তা আজকালকার দিনে করে কে? কত আধুনিক টোটকা বেরিয়ে গেছে, ভালো একটা গাইনও দেখাও বুঝলে। এখনকার দিনে কেউ বাজা থাকে নাকি? এই তো আমার জায়ের মেয়ে চেনা অচেনা মানুষের উদাহরণের ঝুলি খুলে বসে। সব শেষে পরিচিত হুল। সুতীর্থ বুঝি তোমায় ভালো ডাক্তার দেখাচ্ছে না? এসব হুল ফোটানো কথা পেরিয়ে যেদিন প্রথম সৃজনী জানতে পারল সেও বাকিদের মতো মা হতে চলেছে, বুকের ভেতরটা কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছিল। আর ৯ মাস পর ছোট্ট হাত মুঠি করা পুতুলটাকে বুকে জড়িয়ে ধরে সে যেন আনন্দের জোয়ারে ভেসে গিয়েছিল। আর কেউ তাকে সামাজিক আচার অনুষ্ঠানে অবহেলা ভরে দূরে সরিয়ে রাখতে পারবে না, কেউ করতে পারবে না অপমান। এই মেয়ে এসেছে তার স্বীকৃতি হয়ে, ঘুচিয়েছে অপবাদ। সবার প্রশ্নের উত্তর হয়ে রায়বাড়িতে এসেছে নন্দিনী, সৃজনীর নন্দিনী। মেয়েকে নিয়ে একটু বেশি যেন আদিক্ষেতা করে বড় বৌমা। এ বাড়িতে আর যেন কারো বাচ্চা হয়নি। কান পাতলেই শুনতে পেত কথাগুলো, কিন্তু তা নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না তার। নারী ছেঁড়া ধনটিকে যদি সে একটু বেশি ভালোবেসেই থাকে তাতে কার কি যায় আসে? নিজের সবটুকু দিয়েই আস্তে ধীরে নন্দিনীকে বড় করে তুলেছিল সে। কিন্তু চলার পথটা না সৃজনীর জন্য না নন্দিনীর জন্য মসৃণ ছিল। বছর ঘোরার আগেই রায়বাড়িতে শোনা গেল নতুন সুসংবাদ। ছোট বউ পাপড়ি এবার মা হতে চলেছে। সবাই মোটামুটি নিশ্চিত লক্ষ্মীর পর এবার বাড়িতে নারায়ণ আসতে চলেছে। সুন্দরী পাপড়ির কাছে শাশুড়ির একটাই চাহিদা ছিল সুদর্শন পুত্র। কিন্তু হাসপাতাল থেকে খবর এলো পাপড়িরই মেয়ে হয়েছে। ফর্সা, টানা টানা চোখ, এক মাথা চুল, মুখখানা যেন লক্ষ্মী প্রতিমা। শাশুড়ি পুত্র সন্তানের কথা ভুলে গলার সোনার হার খুলে দিয়ে নাতনির মুখ দেখলেন। বাপের বাড়ি থেকে মেয়ে কোলে পাপড়ি গর্বিত ভঙ্গিতে রায়বাড়িতে ঢুকতেই আত্মীয় স্বজনের তুলনামূলক আলোচনায় সিঁদুরে মেঘ দেখেছিল সৃজনী। তার মেয়ে গাত্রবর্ণ শ্যামলা, কিন্তু মুখশ্রী অতীব সুন্দর। কিন্তু তাতে কি? সৌন্দর্যের সংখ্যা যে বদলায় না কখনো। সমাজ যতই আধুনিক হোক, সৌন্দর্যের নিরিখে আজও এই সমাজ ব্যবস্থা ফর্সা মেয়েদেরই এগিয়ে রাখে। দ্রৌপদী আর সত্যবতী যতই মহাভারত জুড়ে রাজত্ব করুন, বাস্তব কিন্তু ভিন্ন কথা বলে। শুনতে পেল এক প্রতিবেশীর কণ্ঠস্বর, রায়গিন্নি, এতদিনে বুঝি তোমার বাড়িতে লক্ষ্মীর পা পড়ল? বড়টা তো কালিন্দী, ওই রং, রূপ নিয়ে কি করে পার করবে গো? বেচারা তীর্থর ওপর বড্ড চাপ পড়ে যাবে।
তখন থেকেই বেশ বুঝতে পারছিল সৃজনী মালবিকার সঙ্গে প্রতিযোগিতায় তার মেয়ে একবার নয়, বারবার হারবে। এই হার ভেতর থেকে তাকে ভাঙতে থাকবে। সমালোচনার তীরে বিদ্ধ হতে হতে হারিয়ে ফেলবে আত্মবিশ্বাস। আর একবার আত্মবিশ্বাস হারালে তাকে ফিরিয়ে আনতে জীবন কেটে যায়। রাতের বেলা সৃজনীর বলা কথাগুলো হেসেই উড়িয়ে দিল সুতীর্থ। এখনো মেয়ে নিজের পায়ে ঠিকমতো হাঁটতে শিখলো না, আর তুমি এসব নিয়ে ভাবতে বসেছ? আবার নাকি আমাদের আলাদা হতে হবে মেয়ের মানসিক স্বাস্থ্য রক্ষার জন্য? তোমরা মেয়েরা পারো বটে, এজন্যই বলে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। সারাদিন কোনো কাজকর্ম করতে হয় না তো, তাই উল্টোপাল্টা ভেবে চলেছ। যৌথ সংসারে সুবিধা কত জানো? খামোখা আলাদা হয় কোন উজবুকে? দুই পিঠোপিঠি বোন দিব্যি সবার আদরে বড় হবে। তাতেও দমে না গিয়ে সৃজনী বিষয়টার গুরুত্ব বোঝানোর চেষ্টা করেছিল। কথার শেষে ফোঁত করে একটা নাকঝাড়ার শব্দ আর অবজ্ঞা ভরে বলেছিল সে, ঘুমিয়ে পড়ো। আজ বাইরে রোল খেয়েছিলাম, অ্যাসিডিটি মতো হয়েছে। খামোখা কথা শুনতে ভালো লাগছে না। তুমি বুঝতে পারছো না, শেষবারের মতো চেষ্টা করেছিল সে। আজ প্রথমবার, তাই কিছু বললাম না। শোয়া থেকে উঠে বসেছিল সুতীর্থ। এরপর আলাদা হওয়ার কথা তুললে নিজেকেই সব ছেড়ে আলাদা থাকতে হবে। মানে? মুখে ক্রিম ঘষা থেমে গিয়েছিল সৃজনীর। মানেটা তুমি খুব ভালোই বুঝতে পারছো। এই উত্তর কলকাতার সরু গলির পলেস্তারা খসা শরিকি বাড়িতে মেয়ে সমেত তোমাকে দিয়ে আসবো। বুঝবে তখন কত ধানে কত চাল। আলাদা হওয়ার খুব শখ হয়েছে না তোমার? মেয়ের মুখের দিকে তাকিয়ে সুদীর্ঘ এক দীর্ঘশ্বাস ফেলেছিল সৃজনী। ভুলেও আর কোনোদিন সুতীর্থকে আলাদা হওয়ার কথা বলেনি। তবে সৃজনীর ভয়টা যে অমূলক ছিল না তা প্রমাণ হয়ে গিয়েছিল কিছুদিনের মধ্যেই। মালবিকার রূপের জৌলুসের সামনে হেরে যাচ্ছিল নন্দিনী। হেরে যাচ্ছিল তার স্পোর্টসের সেরা হওয়ার ট্রফি। হেরে যাচ্ছিল স্কুলে তার ছাত্রী হিসাবে সেরা হওয়ার তকমা। রায়বাড়ির সবার মুখে তখন একটাই নাম, মালবিকা। তার ইচ্ছে পূরণে সবাই সবসময় তৎপর। একা থাকলেই ভাবত নন্দিনী, সৌন্দর্যের কি এমনই মহিমা যার কাছে যোগ্যতা বারবার পদানত হয়? ছাদে একাকী দাঁড়িয়েছিল নন্দিনী। যখনই তার মন খারাপ হয় তখনই সে এখানে এসে দাঁড়ায়। তারা ভরা আকাশে নিচে দাঁড়ালে কেন জানি মনে হয় তার সে একা নয়, রাতের তারারাও আছে তার সঙ্গে। এখান থেকেই টের পাচ্ছে সে নিচে হল্লা গুল্লা চলছে। এই প্রথমবার বোধহয় বাবা তার হয়ে প্রতিবাদ করলো, কিন্তু কাকাও কি ছেড়ে দেওয়ার পাত্র? বরাবর মেয়ের কারণে সবার কাছে সে প্রাধান্য পেয়ে এসেছে। আজ কিভাবে দাদার কথায় যেচে আসা সুযোগ ছেড়ে দেয়? ঠাকুমার গলা শুনতে পেল সে। কেন নিজেদের মধ্যে ঝামেলা করছিস বড় খোকা? বাড়ির দুই মাইয়ার একজনকে তো ওরা পছন্দ করেছে, বিয়েটা ভালোই ভালোই হয়ে গেলেই হয়। পছন্দ করলেই তো হলো না? বিয়ের জন্য একজনকে দেখতে এসে আরেকজনকে পছন্দ করা মানে সেই মেয়েটাকে চূড়ান্ত অপমান করা। এই বিয়ে আমি মানছি না, কিছুতেই মানব না, সে তুমি যতই বলো মা। বাবার কথাগুলো নন্দিনীর ক্ষতে একটু হলেও প্রলেপ দিল। তবে সে জানে ঠাকুমার কথার সামনে বাবার এই সামান্য প্রতিবাদ খড়কুটোর মতো উড়ে যাবে। তবু তো আজ বরাবরের জন্য বাড়ির বড় মেয়ে হিসেবে তাকে মানিয়ে নিতে বলা বাবা আজ তার মেয়ের জন্য প্রতিবাদী। এর চাইতে বেশি কি বা পেতে পারত সে? শুনতে পেল কাকার তীক্ষ্ণ কণ্ঠস্বর, তোমার মেয়েকে আজ পছন্দ না করে আমার মেয়েকে করেছে বলে মানতে পারছো না। এই যদি তোমার মেয়েকে ওরা পছন্দ করতো তখন তো ল্যাংল্যাং করে ছেলের বাড়ি দৌড়তে। মুখেই খালি তোমাদের যৌথ পরিবারের গল্প। আসলে সবটাই নিজের কোলে ঝোল টানার ধান্দা। যে যাই বলুক আমি মেয়েকে ওখানেই বিয়ে দেব। আমার মেয়ের সুখ স্বাচ্ছন্দ্যের কথা তো আমাকেই ভাবতে হবে। ধীর পায়ে ছাদ থেকে নেমে এলো নন্দিনী। টেবিলে এখনো সাক্ষ্য দূতীদের খাবারের অবশিষ্টাংশ পড়ে। উচ্ছিষ্ট তোলার আগ্রহ কোনো পক্ষেরই নেই। সবাই এখন স্থির দৃষ্টিতে বাড়ির ছোট মেয়ের সৌভাগ্য নিরূপণে ব্যস্ত। তাকিয়ে দেখলো বাবা স্থির চোখে ঠাকুমার দিকে তাকিয়ে আছে। সে চোখে প্রশ্ন। যৌথ সংসার টিকিয়ে রাখার জন্য বাড়ির বড় ছেলে হিসেবে এত কিছু করেও আজ এই অভিযোগে অভিযুক্ত হতে হলো। মা, তুমি কি এখনো কিছু বলবে না? বাবার ওই দৃষ্টির সামনে প্রথমবারের মতো চোখ নামিয়ে নিলেন সরলা, নন্দিনীর ঠাকুমা। নরম গলায় বললেন, তুই তো জানিস ছোটর মাথায় বুদ্ধি বলতে কিছু নেই। ওর কথা ধরে বসে থাকলে চলবে?
কিন্তু সেই সঙ্গে এটাও তো ভাবতে হবে এই ছেলে রায়বাড়ির জামাই হওয়ার উপযুক্ত। যেমন রোজগেরে তেমনই সুন্দর দেখতে। সত্যি বলতে কি, নন্দিনী দিদিভাইয়ের থেকে বেশি ওকে মালবিকা দিদিভাইয়ের সঙ্গেই মানায়। বাবা আহত দৃষ্টিতে তার গর্ভধারিণীর দিকে তাকালেন। এমনটা তুমি মা হয়ে বলতে পারলে? সব বুঝলেন সরলা। ছেলের দিকে তাকিয়ে সান্ত্বনা সুরে বললেন, তুই চিন্তা করিস না বড় খোকা, আমি নন্দিনী দিদিভাইয়ের সঙ্গে কথা বলবো। ও নিজে রাজি হলে তোর নিশ্চয়ই আর কোনো আপত্তি থাকবে না। হঠাৎ নন্দিনীর মনে পড়ে গেল ছোটবেলার কথা। স্কুলের ইয়ারলি স্পোর্টসের রিলে আর 100 মিটার ইভেন্টে ফার্স্ট হয়ে ট্রফি নিয়ে ফিরেছে সে। মালবিকা যথারীতি কিছুই পায়নি। সে দৌড়তে চায় না। রোদ লেগে অমন সুন্দর রং যদি। খর চোখে ট্রফিগুলোর দিকে তাকিয়ে মালবিকাকে কোলের কাছে টেনে নিয়েছিল সরলা। এসব আর আলমারিতে সাজিয়ে রেখে হবে কি? মাইয়ারে তো রূপ দিতেই ভুলে গেছে ভগবান। রূপ ছাড়া মেয়ে মানুষের কি দাম। কষ্ট হয়েছিল। ধীর পায়ে সে সরে এসেছিল। মালবিকা তখনও আদর খাচ্ছিল ঠাম্মার কোলে বসে। ট্রফি দুটো মায়ের হাতে দিতেই চোখে জল দেখতে পেয়েছিল। বহু যত্নে মা হাত বোলাচ্ছিল ট্রফির ওপর। সেদিনে মা তার পছন্দের চিংড়ি মালাইকারি বানিয়েছিল, আদর করে খাইয়ে দিয়েছিল মেয়েকে। ভালোবাসায় প্রলেপ পড়েছিল ক্ষতে। ঠাকুমার কথা শুনে আবারও যেন সেই ক্ষতটা আটকা হয়ে উঠল। এমনটা অবশ্য একবার নয়, বারবার হয়েছে। প্রতিবারই মায়ের ভালোবাসায় সেই জ্বালা জুড়িয়েছে। মালবিকার সব অপারগতাকে মিটিয়ে দিয়েছিল ঈশ্বর প্রদত্ত অমলিন সৌন্দর্য। নিশ্চুপে নিজের ঘরে চলে গেল নন্দিনী। এই আলোচনায় থাকতে তার আর ভালো লাগছে না। আয়নায় নিজেকে দেখলো ঘুরিয়ে ফিরিয়ে। আয়না বলল হেসে, কে বলে তুমি সুন্দর নও? কাটা কাটা চোখ মুখ, মসৃণ পেলবো ত্বক, বেতোষ পাতার মতো ছিপছিপে শরীর। ফোনটা তুলে লিখলাম, আমি রাজি। ভেবেচিন্তে বলছিস তো? পরে আবার বাড়ির সম্মানের গল্প ফেদে সরে যাবি না তো? তখন আবার আমি আতান্তরে পড়ব। বাবাকে তো চিনিস, কথার খেলাপ হলে আমাকেই আবার না। কথা দিয়ে কাজ করা যে আমার বরাবরের স্বভাব, তোরা তো ভালো করেই জানিস। কাজে কথা যখন দিয়েছি, পুরো কাজ শেষ না করে বেরিয়ে আসবো না, আই প্রমিস। দ্যাটস লাইক এ ট্রু স্পিরিট। আমি খুব তাড়াতাড়ি সব ব্যবস্থা করে তোকে জানিয়ে দিচ্ছি। টেস্ট দিতে আপত্তি নেই তো? যাচাই না করে কেউ কি কাউকে গ্রহণ করে? আমি রাজি। ঠাম্মা কখন দরজায় এসেছে দেখতে পায়নি নন্দিনী। অসম্ভব নরম গলায় বললেন, ব্যস্ত নাকি দিদিভাই? কিসে যেন রাজি হওয়ার কথা শুনলাম। পরক্ষণে ঈষৎ ব্যস্ত গলায় বললেন, তোর সঙ্গে আমার যে একটু জরুরি কথা ছিল। ঠোঁটের করে হাসি ফুটে উঠল তার। বড় নাতনিকে দিয়ে কোনো কাজ উদ্ধার করার থাকলেই ঠাম্মির গলা এমনই মোলায়েম হয়ে যায়। মনে মনে ভাবল সে, প্রতিবাদ এবার হবে। বাবার প্রতিবাদ তোপে উড়িয়ে দিলেও তারটা বোধহয় অত সহজে সম্ভব হবে না। সেই প্রতিবাদ এতখানি জোরালো হবে যে তার রায়বাড়ির ভিত্তি মূল কাঁপিয়ে দেবে। বুঝবে সবাই। কালিন্দী নন্দিনী যদি রণ নাচে মত্ত হয়, তখন সেই তাণ্ডবে সব লণ্ডভণ্ড হয়ে যায়। কিছুতেই সে আর সব কিছু মেনে নেবে না। অনেক হয়েছে এই মেনে নেওয়া আর মানিয়ে নেওয়ার খেলা। বলো কি বলবে? ঠান্ডা স্বরে বলল নন্দিনী। তুই তো সব জানিস। এত ভালো ছেলেটা হাতছাড়া হয়ে যাওয়া কি ভালো দেখায়? মালবিকা তো তোরই বোন, আর জামাই তো সেই রায়বাড়িরই হবে। আমি না বললে কি তোমরা পিছিয়ে যাবে? অস্বাভাবিক ঠান্ডা স্বরে বলল নন্দিনী। দেখল ঠাম্মি অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে। তবুও সে কঠিন স্বরে বলল, আমার জন্য কোনোদিন ভেবেছ তোমরা যে আজ আমার অনুমতি নিতে এসেছো? এসেছি কি আর সাধে? কে করে তোমার পরোয়া? নেহাত তোমার বাবার জন্য আসতে হলো? বিরক্তির ছবি ফুটল সরলার ঠোঁটে। সে তো সব শুনে বাড়িতে তাণ্ডব শুরু করেছে। কেন তার নিজের মেয়েকে পছন্দ না করে ভাইয়ের মেয়েকে পছন্দ করলো? আরে বাবা, এটা তো মানতে হবে মালবিকা সুন্দরী। নন্দিনীর মতো সব কিছু মুখ বুজে মেনে নেওয়া মেয়ে যে হঠাৎ বিদ্রোহ করতে পারে ভাবেনি ঠাম্মা। ভেবেছিল তার মুখের কথা শুনলে দিব্যি হাসি মুখে বড় নাতনি সম্মতি জানাবে। কিন্তু এখন সহজ কথায় কাজ না হওয়ায় মুখোশ খসে স্বার্থের নিটোল মুখখানা বেরিয়ে পড়েছে। মনে মনে ভাবল সে। সরলার সেদিকে খেয়াল নেই, আপন মনে গজগজ করে চলেছে। আগেকার সময় গ্রামে শহরে এমন বিয়ে তো কতই হতো। নিজের চোখে দেখেছে সে। দিদিকে দেখতে এসে বোনকে পছন্দ করেছে পাত্র।
দিদিও দিব্যি হাসি মুখে বিয়ের দিন বোনকে কনের সাজে সাজিয়ে দিয়েছে। দিদিরও অবশ্য পরে ভালো বিয়ে হয়েছে। আজকালকার মেয়েদের সবেতেই বড্ড বাড়াবাড়ি। সেই মেয়েটার মনের অবস্থার খবর কেউ কি রেখেছিল ঠাম্মা? কেউ চেষ্টা করেছিল জানার কতখানি অভিমান বুকে জমিয়ে হাসি মুখে বোনকে সে সাজাতে বসেছিল? অত শত জানি না বাপু, তোর জন্য এত ভালো ছেলেটিকে আমি হাতছাড়া করতে পারবো না। রায়বাড়ির গর্ব হবে এই জামাই। ওদিকে তোর বাপ কারণ ছাড়াই জেদ ধরে বসেছে এই বিয়ে হলে সে নাকি বাড়ি ছেড়ে আলাদা হবে। এমন বোকার মতো কথা কেউ বলে? কত সম্বন্ধ আসবে যাবে, মেয়েরা তো জন্মেইছে পরের বাড়ি যাবে বলে, তার জন্য তুই পরিবার ভাঙবি? মাইয়া মানুষের বেশি জেদ ভালো নয়। এখন তুই যদি সবটা মেনে নিস দুকুলি বাঁচে। রায়বাড়ির বড় মেয়ে তুই, এত অবুঝ হলে কি চলে? আমাকে না বলে রায়বাড়ির ছোট মেয়েটিকে একটু বুঝদার হতে বলো না। একজনকে বিয়ে করতে এসে যে আরেকজনকে পছন্দ করে, সে যে মানুষ হিসেবে কতখানি ঠুনকো ভেবে দেখেছো একবার? তারপরেও তার সঙ্গে বাড়ির মেয়ের বিয়ে দিতে চাইছো? আর রইল বাকি ভাঙনের কথা। ভাঙন যদি দরজায় এসে দাঁড়ায় তখন বাদ দিয়ে কেই বা তার গতিরোধ করতে পারে? তোর সঙ্গে কথা বলতে আসাই ঝকমারি হয়েছে। আসলে বেশি বেশি পড়াশোনা করেছিস তো, তাই মনে করিস অনেক বেশি বুঝিস তুই। এই তোকে বলে যাচ্ছি, ওই ছেলের সঙ্গেই আমি মালবিকার বিয়ে দেব। সে তুই যা পারিস করে নিস। একটা কথা আবারও বলে যাচ্ছি, বেশি অহংকার ভালো না মাইয়া, বুঝবি একদিন। ছোট বোনের জন্য এটুকু ত্যাগ স্বীকার করতে পারলি না? গজগজ করতে করতে উঠে বড় নাতনির ঘর থেকে বেরিয়ে যান সরলা। এ মেয়ে সহজ নয়, তাকেই অন্য কিছু ভাবতে হবে। কখন যে সৃজনী ঘরে এসেছে আত্মমগ্ন নন্দিনী টেরও পায়নি। মেয়ের মাথায় হাত বুলিয়ে বলল সে, একা একা বসে মন খারাপ করিস না মা। তোর ঠাকুমা চিরদিনই এরকম, কি আর করবি বল। আজ হয়তো তোর বাবা বুঝতে পারছে কেন সেদিন বারবার করে বলেছিলাম যৌথ সংসারে মেয়ে কোনোদিন তার যোগ্য মর্যাদা পাবে না। ওই রং আর রূপের কাছে হেরে যাবে মেধা। হেরে যাবে না মা, আমি কথা দিচ্ছি তোমায়। কিছুতেই আমি নিজেকে এভাবে হেরে যেতে দেব না। দেখিয়ে দেব দীর্ঘমেয়াদী লড়াইতে রূপ নয় মেধাই জিতে যায়। আর চাপা রং মানে সে অসুন্দর নয়, অনেক সুন্দরের চেয়েও সে অনেক বেশি সুন্দর। রূপ মানে ফর্সা রং নয়, রূপ মানে আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব। কালো রঙের গাত্রবর্ণ নয়, মনের কালো অতি সুন্দর কেউ। তুমি একদম মন খারাপ করো না মা। মনে রেখো তোমার নন্দিনী কোনোদিন হারবে না, হারতে শেখেনি সে। উত্তেজনা খানিক প্রশমিত হলে বলল সে, বাবা কি সত্যি আলাদা হয়ে যাবে বলে ভাবছে? আমি বিশ্বাস করি না। তোর বাবাকে তো চিনি, নরম মনের মানুষ, কথায় আর কাজে মিল পাওয়া মুশকিল। ওই মহিলা এক্ষুনি কোনো এক কাঁদুনি গাইবে, দেখবি তোর বাবা আবারও গলে জল হয়ে যাবে। হয়তো নিজেই স্বাক্ষর বাড়িতে যাবে মালবিকার জন্য। আসলে কি জানিস, প্রথমে যে মানুষটা সংসারের সবার জন্য ত্যাগ স্বীকার শুরু করে, যত সময় যায় ধীরে ধীরে তাতেই সে অভ্যস্ত হয়ে যায়। হঠাৎ টুং করে একটা মেসেজ ঢুকলো নন্দিনীর মোবাইলে। পলকের জন্য বুকের ভেতরটা কেঁপে উঠল তার। সব কথা তো আগেই শেষ হয়ে গেছে, তবে আবার কেন সাক্ষ্যদূতই তাকে মেসেজ করেছে? এই মুহূর্তে একটু যে একা থাকতে চাইছে মেয়ে, নিজের বুদ্ধিতে দিব্যি বুঝতে পারলেন সৃজনী। সামান্য হাসি ফুটল ঠোঁটে। যতটা সময় চাইছে মন, নেই, কোনো তাড়া নেই। কিন্তু একটা কথা নন্দু, ভুলিস না কখনো, যেভাবেই হোক সফল তোকে হতেই হবে। রায়বাড়ির লোকজনকে দেখিয়ে দিতে হবে সৃজনীরা হেরে গেলেও নন্দিনীরা হারে না। যতক্ষণ না জিত হাসিল হয়, লড়াইয়ের ময়দান ছেড়ে পালায় না, লড়ে জিত হাসিল করে নেয়। আমি তোর জন্য ফ্রায়েড রাইস বানাবো। মন লেগে লড়তে হলে খেতে হবে পেট ভরে। কাপা কাপা হাতে মেসেজটা খুলল সে। একটিবার কি আমাদের দেখা হতে পারে না? ভুল বোঝাবুঝিগুলো মিটিয়ে নেওয়া যেত তাহলে। ভুল বোঝাবুঝি? কোন ভুল বোঝাবুঝির কথা বলছে সাক্ষ্যদূতী? তবে কি আসলে সে তাকেই পছন্দ করেছে? বাড়ির সবাই বুঝতে ভুল করেছে আর লজ্জায় সাক্ষ্য বা তার পরিবার কাউকে কিচ্ছুটি বলতে পারেনি? হতেই পারে, এমনটা হওয়া কি একেবারেই অসম্ভব? সামান্য থেমে টাইপ করলো সে, কোথায়? লাভ ইজ ইন দ্য এয়ার ক্যাফেতে, ঠিক সন্ধে 7টায় আসবেন কিন্তু, আমি অপেক্ষা করব। মনে মনে বলল নন্দিনী, আমিও। তবে কি সত্যি
সত্যি তার জীবনে বসন্তের বাতাস বইতে শুরু করলো? আয়নার দিকে চোখ রাখতে পারছে না সহজে। এত লজ্জা কোথায় ছিল এতদিন? একটু আগে ভাগেই চলে এসেছে নন্দিনী। উচ্চ মধ্যবিত্ত তরুণ তরুণীদের কথা ভেবেই যে ইন্টেরিয়ার করা হয়েছে ক্যাফেটার এক ঝলক দেখলেই বোঝা যায়। চারপাশে তাকিয়ে সে সাক্ষ্যদূতির টেস্টের অনুধাবন করে নিচ্ছিল। ওয়েটার সামনে এসে দাঁড়াতে একটা ব্লু লেগুন অর্ডার দিয়ে অপেক্ষা করতে লাগলো। প্রথমবার যখন মা ল্যাপটপ খুলে ছবিটা দেখতে বলেছিল, সেই সময় থেকে সাক্ষ্যকে তার ভারী পছন্দ হয়েছিল। গোপন ফোল্ডারে আজও সে ছবি সেভ করা আছে, কিন্তু স্বভাবে বরাবরই চাপ আসে, তাই আজও মাকে মুখ ফুটে মনের কথা বলে উঠতে পারেনি। কিন্তু যখন মা বলল ওরা ছবি দেখে তাকে পছন্দ করেছে, পেটের ভেতর প্রজাপতির ওড়াউড়ি বেশ টের পেয়েছিল সে। তারপরের গল্প তো হৃদয় ভাঙার, কিন্তু আজ তাকে কি বলার জন্য ডেকে পাঠিয়েছে সাক্ষ্যদূতি। গ্লাসে হালকা করে সিপ দেওয়ার সময় পুরুষালী স্বর শুনে ঈষৎ চমকে উঠল সে। আপনি এসে গেছেন? বেশ পাংচুয়াল দেখছি। আমার অবশ্য মিনিট পাঁচেক দেরি হয়ে গেল, পার্কিংয়ে জায়গা পাচ্ছিলাম না। ব্লু জিন্স, হোয়াইট টি শার্ট ইন করে পরা, ব্র্যাক ব্রাশ করা হেয়ার, চওড়া কপাল, দামি ব্র্যান্ডেড ঘড়ি, এক ঝলকে বেশ ইমপ্রেসিভ। কয়েক মুহূর্ত কথা না বলে তাকিয়ে রইল সে। বড় সুদর্শন এই সাক্ষ্যদূতি, এমন মানুষ কি তার হবে? মেয়েটা যে তাকে দেখে ইমপ্রেসড বেশ বুঝেছে সাক্ষ্য। হালকা হেসে বলল, বসতে পারি? জিজ্ঞেস করছেন কেন, বসুন প্লিজ। কল্পনার লাগাম খিচে মনটা বাস্তবে নিয়ে এলো নন্দিনী। কি খাবেন? 1 ক্যাপুচিনো প্লিজ। ওয়েটারকে ডেকে অর্ডার দিয়ে হাসলো সাক্ষ্য। তাহলে এবার কাজের কথায় আসি। আপনি তো নিজের অর্ডার অলরেডি দিয়েই ফেলেছেন। কাজ শব্দটা ধাক্কা মারল নন্দিনীর কানে, তবু তাকে আমল না দিয়ে হাসল সে। বড় জানতে ইচ্ছে করছে কি বলার জন্য সবার আড়ালে এই ক্যাফেতে ডেকে পাঠালো সাক্ষ্য। এতক্ষণে আপনি নিশ্চয়ই জেনে গেছেন আমার পরিবারের বড়রা আপনার ছোট বোনকে পাত্রী হিসেবে পছন্দ করেছে। আর সম্বন্ধ করে বিয়ে যখন করছি তখন পরিবারের মতের বাইরে যাওয়ার সাধ্য আমার নেই। কিন্তু আপনার সঙ্গে যেটা হয়েছে সেটাকেও ঠিক ন্যায়সঙ্গত বলে মানতে পারছি না। তাই আপনার মতামত নেব বলেই আলাদা করে ক্যাফেতে ডেকে পাঠালাম। বাড়িতে আলাদাভাবে দেখা করতে চাইলে আপনাদের সবারই হয়তো অস্বস্তি হতো। আবারও মতামত। নন্দিনী অনুভব করলো তার মুখের ভেতরটা কেমন তেতো লাগছে। সে বলল, সিদ্ধান্ত যখন নিয়েই ফেলেছেন, আপনিও আপনার পরিবারের লোকজন, তারপর সেখানে আর আমার মতামতের কি ভূমিকা থাকতে পারেন বলুন? সেটা এখানে বিবেচ্য বিষয় নয়। দেখতে তো আমরা আপনাকে এসেছিলাম, আর আপনাকে আমার যে অপছন্দ ছিল তাও নয়। আপনার মধ্যে বেশ একটা অন্যরকম চার্ম আছে, যা সাধারণ বাঙালি মেয়েদের মধ্যে দেখা যায় না। সম্পর্কটা না এগোলেও আপনি চাইলে আমরা কিন্তু বন্ধু হতে পারি। দাবিহীন নির্ভেজাল বন্ধুত্ব। চওড়া কবজিতে ব্রেসলেট পরা হাত নন্দিনীর দিকে বাড়ালো সাক্ষ্য। সে নিশ্চিত এতক্ষণে তার চার্ম দিয়ে শ্যামলা মেয়েটাকে পুরোপুরি বশ করে ফেলেছে। নরম হাতটা তো হাতে এলো না। অবাক হয়ে দেখল সে। উঠে দাঁড়িয়েছে নন্দিনী, হাত বাড়িয়ে ওয়েটারকে ডেকে বিল দিতে বলছে। সাক্ষ্যদূতির দিকে চোখ পড়তে হাসলো। জীবন আপনার, তাই সিদ্ধান্ত। বন্ধুত্বের হাত বাড়ানোর জন্য ধন্যবাদ, কিন্তু কি বলুন তো, বন্ধুত্বের বিষয়ে খুব চুজি আমি। তাই আপনি চাইলেও বন্ধুবৃত্তে আপনাকে অন্তর্ভুক্ত করতে পারলাম না। দুঃখিত, কিছু যেন মনে করবেন না। বিল মিটিয়ে টেবিলে রাখা ব্যাগটা তুলে নিল নন্দিনী। আপনি চাইলে আমি আপনাকে বাড়িতে ড্রপ করে দিতে পারি। অপমানটা গিলে নিয়ে প্রস্তাব দিল সাক্ষ্য। শহরে প্রতিদিন একাই চলাফেরা করি, পাবলিক ট্রান্সপোর্টে। অভ্যেস হয়ে গেছে। খামোখা একদিনের জন্য অভ্যেস খারাপ করে লাভ কি বলুন? ভালো থাকবেন। ধীর পায়ে ক্যাফে থেকে বেরিয়ে গেল নন্দিনী। অবাক সাক্ষ্য সেদিকে তাকিয়ে রইল খানিকক্ষণ। কফিতে চুমুক দেওয়ার কথা মনেও এলো না। বড্ড ব্যক্তিত্বময়ী নারী। ভালোই করেছে মা। একসঙ্গে পাশাপাশি থেকে এমন ব্যক্তিত্বের আজ সহ্য করা সহজ ব্যাপার নয়। তুই এত তাড়াতাড়ি এলি যে? পরন্তপ একটু অবাক হলো। আমি তো বললাম সন্ধ্যে 6টার মধ্যে এলেই হবে। তর সইছে না বুঝি? শালা 1 বছর ধরে পেছনে পড়ে থেকে থেকে হেদিয়ে গেলুম, এতদিনে কিনা মেয়ের মতি ফিরল। এই সুলেখা, এদিকে এসো। এখনই মেকআপ শুরু করে দাও। সুন্দর করে করবে, যেন ন্যাচারাল লাগে। পুরনো আমলের ভারী ভারী গয়নায় যেন পেলব সৌন্দর্য অনন্য হয়ে ধরা দেয়। সৌন্দর্য পিয়াসীদের নয়নে। বাপরে বাপ, কি বাংলা বলছিস রে! শুনে মনে হচ্ছে ফাঁক পেলে বঙ্কিমচন্দ্র পড়িস।
তোমায় আর রসিকতা করতে হবে না এখন, চুপচাপ বসে পড়। মেকআপেও তো অনেকটা সময় লাগবে, তারপর লুক টেস্ট। টানা টানা কাজলে, সিঁদুরের টিপে, আলতায়, হালকা লিপস্টিক আর পুরোনো দিনের ভারী ভারী সব গয়নাগাটি পরে রঙিন আঁচল লুটিয়ে যখন আয়নার সামনে গিয়ে দাঁড়ালো নন্দিনী, নিজে যেন নিজেকে ঠিক চিনতে পারল না। কোনো মন্ত্র বলে এমন রূপান্তর? এ যে সেই ছেলেবেলায় পড়া পাতিহাস আর রাজহাঁসের গপ্প। নিজেকে কুৎসিত ভাবতে ভাবতে হঠাৎ করে জানতে পেরেছিল আসল সুন্দর সেই, তার সৌন্দর্যের তুলনা নেই। চুলটা পার্মিং করে দিয়েছি, আপাতত খোলাই থাক, পরে যদি মনে হয় বাগান খোপা বেঁধে দেব। হাসলো। সুলেখা, আপনাকে কিন্তু এই সাজে ভারী মিষ্টি লাগছে। কয়েকটা স্ন্যাপ নেবেন প্লিজ? হাতের ফোনটা এগিয়ে দিল নন্দিনী। লুক টেস্টের আগে পরে ছবি তোলা যাবে না, বিজ্ঞাপনের ব্যাপার তো, আগে ভাগে ভাইরাল হলে সব ওনারের জন্য সমস্যা, বুঝতেই পারছেন। ছোট্ট করিডোরে দেখা হয়ে গেল পরন্তপের সঙ্গে। নন্দিনীর জন্যই অপেক্ষা করছিল সে। কি মারকাটারি লাগছিস গুরু, দুম করে পেরেমে পড়ে গেলে মাইরি, কোনো দোষ নেই কিন্তু। সাধে কি আর 1 বছর হতে দিয়ে পড়েছিলুম? দেখ বাপের সোনার ব্যবসা কেমন আকাশে তুলে দিই। তোর এই সাজে দেখলে দোকানে কাস্টমার পড়তে পারবে না। একবার শুধু লুক টেস্টে পাসটা করে যা ভাই। লুক টেস্ট পাস করি বা না করি, তুই আমার হারানো আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছিস। থ্যাঙ্কস। আলতো করে পরন্তপের হাতে চাপ দিল নন্দিনী। মেঘলাকে আগলে রাখিস, বড় ভালোবাসে তোকে, কখনো যেন একলা পথ চলতে না হয়। তুমি সেদিন ঠিক বলেছিলে, সেদিন যদি রায়বাড়ির বড় ছেলের মোহ মনে না রেখে ছেড়ে চলে যেতুম, আজ আমার মেয়েটাকে এইভাবে গুমড়ে গুমড়ে কষ্ট পেতে হতো না। তুমি বলতে পারো সৃজনী, কি জবাব দেব আমি নন্দিনীকে? কিভাবে তাকাবো মেয়েটার মুখের দিকে? কিভাবে বলবো আমি এক অপারগ বাবা, যে সামনে দাঁড়িয়ে থেকেও মেয়ের অপমানের উচিত জবাব দিতে পারিনি? আজ বুঝতে পারছি কি অসম্ভব কষ্ট বুকের মাঝে চেপে রেখেছিল মেয়েটা দিনের পর দিন। অথচ আমি ভেবে এসেছি বড়রা তো তাই হয়, ছোটদের জন্য নিজের সমস্ত শখ, ইচ্ছে, হাসি মুখে জলাঞ্জলি দেয়। আমি নিজেও কি তাই করিনি? কিন্তু আজ স্বীকার করতে দ্বিধা নেই, আমি ভুল ছিলাম। দিনের পর দিন আমি ব্যবহৃত হয়েছি ভালোবাসার নামে। এতদিনে বুঝলে তুমি ভুল ছিলে? না চেয়েও সৃজনীর গলার স্বরে ব্যাঙ্গের ছোঁয়া লাগলো। তা কিভাবে বুঝলে? কেউ বসিয়ে বুঝিয়ে দিল নাকি? জানি তোমার কাছে আমার এই আত্ম উপলব্ধির কোনো দাম নেই। মেয়ের ক্ষতের আঘাত তোমাকে ভেঙে চুরে দিয়েছে। বিশ্বাস করো সৃজনী, আমি জেনে বুঝে এমনটা করিনি। যখন আজ মা প্রায় পেরাপিরি করতে লাগলো মালবিকার সঙ্গে সাক্ষ্য দুটির সম্পর্কটায় রাজি হওয়ার জন্য, সেই সঙ্গে ভাইও জোর দিতে লাগলো, তখন বেশ বুঝতে পারলাম ওরা কেউ কখনো আমাকে বা আমার মেয়েকে ভালোই বাসেনি। তাহলে ওর কষ্টটা তো ওদের বুকেও লাগতো। তা না করে নিজের মেয়ের সুখের জন্য ভাই এটা করছে বুঝলাম, কিন্তু মা, মা কেন এমনটা করবে? মায়ের চোখে 2 নাতনি তো একই, রায়বাড়ির সম্পদ। মাও কিনা সে ফর্সা রঙের মোহে। সেদিন যদি একবারের জন্য তোমার কথা শুনতাম। আজও কিন্তু দেরি হয়নি সৃজনী, চলো এই স্বার্থে ভরা বাড়ি ছেড়ে মেয়েকে নিয়ে অন্য কোথাও চলে যাই। আর নয়, দৃঢ় স্বরে ঘোষণা করে সৃজনী। এতদিন যখন আমার নন্দিনী এই রায়বাড়িতে একের পর এক বঞ্চনার শিকার হয়েছে, তখন তো কোনো কিছু বদলানোর কথা মনে হয়নি তোমার। আজ হঠাৎ এই পরিবর্তনের কোনো দাম নেই আমার কাছে। আমি প্রতিবাদ করতে পারিনি তো হয়েছে কি? নন্দু পারবে। যখন এই বাড়ি থেকেও বড় হয়েছে, এখানে থেকেও দেখিয়ে দেবে সফল হওয়ার জন্য গায়ের রং বা ঘন চুল লাগে না, লাগে মেধা, লাগে ব্যক্তিত্ব, লাগে আত্মবিশ্বাস। এই আত্মবিশ্বাসের ঝলক আমি নন্দুর মধ্যে দেখেছি। আমার স্থির বিশ্বাসও পারবেই, পারতে ওকে হবেই। স্যার, শুধু একটাই রিকোয়েস্ট ছিল, রাত 8টার মধ্যে আমাকে ছেড়ে দেবেন প্লিজ। কোনো অসুবিধা নেই, আপনি শুধু মন দিয়ে কাজটা করবেন। মনে রাখবেন পরন্তপের জন্য এই সুযোগ পাননি আপনি, পেয়েছেন নিজের যোগ্যতায়। দুটি গোল্ড অ্যান্ড ডায়মন্ড কালেকশনের জন্য মালিক প্রাঞ্জল দত্ত নতুন মুখ খুঁজছিলেন। ওদের এই ট্র্যাডিশনালি ইউনিক কালেকশন লঞ্চ ক্যাম্পেইনের জন্য আপনি একদম ফিট অ্যান্ড ফাইন। আপনার ফেস যে কি ভীষণ ফটোজেনিক ম্যাডাম, আপনি নিজেই জানেন না। দেখবেন বিজ্ঞাপনটা বাজারে এলে কেমন সাড়া ফেলে দেয়। আমি নাগের বাজারের কাছে এআই নিয়ে স্পেশাল কোর্সে ভর্তি হতে চাইছি বাবা। তোমার কি কোনো আপত্তি আছে? খানিকক্ষণ একদৃষ্টে মেয়ের দিকে তাকিয়ে রইলেন সুতীর্থ।
মেধাবিনী মেয়ে তার, পড়তে চাইছে যখন কিছু ভেবেই চাইছে, আপত্তি কিসের জন্য? তোর যেটা ভালো লাগবে সেটাই করবি। জানবি কেউ থাকুক না থাকুক আজ থেকে তোর প্রতিটা পদক্ষেপে বাবা পাশে আছে, থাকবেও। সকালের কাগজের প্রথম পাতাটা খুলতেই চমকে উঠলেন অর্কদ্যুতি। পাতা জোড়া বিজ্ঞাপন দিয়েছে নামি জুয়েলারি সংস্থা। দ্রুত হাঁক দিয়ে গিন্নিকে ডাকলেন। বিজ্ঞাপনটা দেখিয়ে ভ্রু কুঁচকে বললেন, চিনতে পারছো? পলকে সুদক্ষিণার চোখ কপালে ওঠে। কর্তার ডাকে কিচেন থেকে দ্রুত এসেছেন। নতুন রান্নার মেয়েটা মাছের ঝাল একদম পারে না, তাই তাকে বুঝিয়ে দিচ্ছিলেন বাড়ির ছেলেদের কেমনটি পছন্দ। এই সেই শ্যামলা মেয়েটা না, যাকে সেদিন আমরা দেখতে গিয়েছিলাম? মেকআপ আর গয়নাগাটিতে সেজে গুজে কি অপূর্ব লাগছে গো! আমি তো চোখ ফেরাতেই পারছি না। এমন টিকালো নাক, এমন সুন্দর চোখ, এমন পেলবো ত্বক। সেদিন চোখের সামনে দেখলাম অতক্ষণ, দেখে ঠিক বুঝতে পারিনি তো। এর নিখুঁত সৌন্দর্যের কাছে তো ওর ওই বোনটা মালবিকা তো খুবই সাধারণ। আমাদের ক্লাবে, পার্টিতে, কমিউনিটির নানা অনুষ্ঠানে এমন স্মার্ট ডিসেন্ট মেয়েকে স্বাক্ষর বউ হিসেবে নিয়ে গেলে তো বন্ধু বান্ধব মহলে হইচই পড়ে যাবে। প্রথম দেখায় আমি তো ভাবতেই পারিনি। এখন কি করা যায় বলো দেখি? আহা, তুমি কিন্তু ভুলে যাচ্ছ সুফর্সা রং আর ঘন চুলের কথা। ওই দেখেই তো একেবারে কথা দিয়ে এসেছিলে। আরে বাবা, মুখখানা দেখেছো মেয়েটার? একেবারে ঘরোয়া। ঘষে মেজে তৈরি করতে করতে অনেক সময় লাগবে। আর এই একেবারে তৈরি জিনিস, চোখ দুটো দেখো না, একবার স্পার্ক আছে। ঘষে মেজে তৈরি করলে ইস্পাতের ফলার মতো ঝোঁকবে। আমাদের মতো ক্লাসি ও আধুনিক সোসাইটিতে বাস করা লোকজনের জন্য বউ হিসেবে এই মেয়ে একেবারে পারফেক্ট। সাক্ষ্য ফিরলেই নতুন করে আর একবার আলোচনায় বসতে হবে। ততক্ষণে তুমি ভাবো কি করা যায়। গাড়ি চালাতে চালাতে রাস্তার মোড়ের বড় হোর্ডিংয়ে চেনা মুখের বিজ্ঞাপন দেখে থমকে গেল সাক্ষ্য। এ মেয়ে যেন খানিক চেনা হয়েও অচেনা। হাসির মাঝে লুকিয়ে আছে যে বেদনার ছবি। সবাই পারে না সে বেদনা অনুভব করতে। পেছন থেকে হর্ন দিচ্ছে গাড়ি। শোনা না শোনার মাঝে থমকে আছে সাক্ষ্য। চোখের সামনে থেকে এই মুহূর্তে মুছে গেছে রাস্তা, মুছে গেছে পথ চলতি মানুষজন। এমন আগুন সুন্দরী কবে হলো নন্দিনী? গাড়ির ড্যাশবোর্ডে রাখা ফোনটা তুলে নিল সে। পাতাজোড়া বিজ্ঞাপনটা প্রথমেই চোখে পড়ল পাপড়ির। নিমেষের জন্য থমকে গেল সে। এত সুন্দর লাগছে তাদের নন্দিনীকে। এতদিন যে মেয়েকে অসুন্দর কালিন্দী বলে একপাশে সরিয়ে রেখেছিল, সেই আজ এসে দাঁড়িয়েছে পাদপ্রদীপের আলোয়। রূপের আকাশে মেলে দিয়েছে ডানা। কিভাবে আর কিভাবে সে আটকাবে তাদের? এই কি তবে মালবিকার হারের শুরু? বোনের কাছ থেকে ফোনটা পেতে চমকে উঠলেন সরলা। নন্দুর ছবি বেরিয়েছে খবরের কাগজের পাতা জুড়ে। এত সুন্দর লাগছে নাকি চোখ ফেরানোই যাচ্ছে না। এত সুন্দরী কবে হলো নন্দু? রায় বাড়িতে থেকেই তো বড় হলো মেয়েটা, কখনো চোখে পড়েনি তো? নাকি ছোট নাতনির সৌন্দর্যে মুগ্ধতা এমনই অন্ধ করে রেখেছিল তাকে, বড় নাতনির দিকে সেভাবে কখনো তাকিয়ে দেখাই হয়নি। ফোনটা হাতে নিয়ে আবারও ড্যাশবোর্ডে রেখে দিল সাক্ষ্যদূতি। চারপাশ থেকে উচ্চকিত হর্নের সঙ্গে 4 অক্ষরের কিছু অশ্রাব্য শব্দ ভেসে আসছে কানে। এরপর হয়তো উত্তেজিত জনতা, সবারই অফিসের সময় বলে কথা। দ্রুত গাড়িতে স্টার্ট দিল সে, এগিয়ে চলল গন্তব্যের দিকে। এই মুহূর্তে মাথায় একটা মারাত্মক প্ল্যান এসেছে তার। প্ল্যানটা এক্সিকিউট করতে পারলে নন্দিনী একা কেন, হয়তো তার পুরো পরিবারই হাতের মুঠোয় এসে যাবে, মান্য করবে সাক্ষ্যকে। এখন শুধু একটাই লক্ষ্য তার, যেভাবেই হোক বসকে কনভিন্স করা। অবশ্য কোম্পানিতে সে যে পোস্ট হোল্ড করে, যেসব ফর্মুলা খাটিয়ে শেষ কয়েক বছর ধরে কোম্পানিতে দ্বিগুণ মুনাফা লাভে সাহায্য করেছে, তাতে অন্তত বস তার প্রস্তাবে আপত্তি করবেন বলে মনে হয় না। তবুও অত বড় কোম্পানির এমডি বলে কথা, না আচালে বিশ্বাস নেই। ভাবতে লাগলো কিভাবে বসের কাছে বললে তার পরিকল্পনাটা সবচাইতে আকর্ষণীয় লাগবে। অফিস যাওয়ার জন্য তৈরি হচ্ছিল সুতীর্থ। এমন সময় বহুদিনের পুরনো সহকর্মীর ফোনটা এলো। আজকের সকালের দৈনিক দেখেছিস? না দেখে থাকলে তাড়াতাড়ি দেখ, আমি তো ভাবতেই পারছি না। দিয়ে বেড়েছে নাকি? এখন তো বাড়ার সময় নয়। কণ্ঠস্বরে বিরক্তি এনে তীর্থ বলল, কেন সাত সকালে ইয়ার্কি করছিস? এমনিতেই আজ উঠতে একটু লেট হয়ে গেছে, সময় ম্যানেজ করতে মাথা খারাপ হয়ে যাচ্ছে। এখনো খেতে বসতে পারিনি। বাসে যা গাদাগাদি ভিড়, উঠতে পারবো কিনা সন্দেহ। গোদের ওপর বিস্ফোরার মতো বায়োমেট্রিক চালু হয়েছে। সময় মতো না পৌঁছতে পারলে বড় বিপদে পড়ে যাব। তুই যে বকছিস এত, অফিসের দেরি হচ্ছে না?
ওরে ছুটি নে রে, আজ ছুটি নে। তোর নন্দিনী যা করেছে দেখলে চমকে যাবি। তীর্থের কথায় পাত্তা না দিয়ে বলল ছায়ানাভ। এই বছরের মধ্যে আমাদের নন্দুটা যে এত সুন্দর হয়েছে ভাবতেই পারিনি। ভাগ্যিস আজ কাগজে দেখে তোর বৌদি বলল, যা তাড়াতাড়ি বাড়ির কাগজটা দেখ। কি বাবা রে তুই! মেয়ের এত বড় অ্যাচিভমেন্ট, কোথায় কংগ্রাচুলেট করবি? ভালো কোনো রেস্তোরাঁয় চাইনিজ, মোগলাই, মোমো, তন্দুরি খাওয়াতে নিয়ে যাবি, তা নয় এখনো বসে বসে বায়োমেট্রিক আর অ্যাটেন্ডেন্স নিয়ে চিন্তা করছে। ভালো কথা, আমার আর তোর বৌদির তরফ থেকে কংগ্রাচুলেশন জানিয়ে দিস। ব্যাপারটা ঠিক কি হলো বুঝতে না পারলেও কিছু যে একটা ঘটেছে সেটা দিব্যি বুঝতে পারলেন সুতীর্থ। কি এমন করলো নন্দু যে বন্ধুবান্ধব ফোন করে তাকে কংগ্রাচুলেট করছে? তেমন হলে আজ না হয় একটা হাফ সিএল অ্যাপ্লাই করে দেবেন, কিন্তু সবার আগে মেয়ের অ্যাচিভমেন্টটা দেখা দরকার। সেন্টার টেবিলে খবরের কাগজ পড়ে আজকে সকালেই দিয়ে গেছে ছেলেটা, কিন্তু প্রথম পাতাতেই যে গায়েব। এদিক সেদিক করতে করতে পুরো কাগজ প্রায় পড়ে ফেললেন সুতীর্থ, কিন্তু মেয়ের নাম বা ছবির কোনো উল্লেখ পেলেন না। তবে কি সাত সকালে ফোন করে সায়নাব রসিকতা করলো? কিন্তু সায়নাব কিভাবে? সে তার বন্ধু হতে পারে, কিন্তু রসিকতা করার মতো সম্পর্ক তো নেই দুজনের মধ্যে। এমন সময় হন্তদন্ত হয়ে মাকে বৈঠকখানার দিকে আসতে দেখলো তীর্থ। বড় খোকাকে সামনে দেখে নিশ্চিন্ত স্বরে বলল সরলা, তুই এখানে আছিস ভালোই হয়েছে। আজকের কাগজটা দে তো দেখি। বড় দিদি ভাইয়ের নাকি কাগজে বড় করে ছবি বেরিয়েছে, তার মানে তোমার কাছেও ফোন এসেছিল? আরে তোর মাসি তো সাত সকালে ফোন করলো, ওদের বাড়ির নাকি সবাই দেখেছে। তোর মাসি তো প্রথমে বিশ্বাসই করতে পারেনি যে এই আমাদের নন্দু। ছবিতে নন্দুকে নাকি এত সুন্দর দেখাচ্ছে যে চোখ ফেরানো যাচ্ছে না। কিন্তু তোকে আবার কে ফোন করে খবর দিল? আমার অফিস কলিগ সায়ানাভ। অনেক দিনের বন্ধুত্ব আমাদের। নন্দিনীকে ছোটবেলায় স্বামী স্ত্রী দুজনেই দেখেছে। আজ সকালে কাগজ খুলে নন্দুর ছবি দেখেই সে আর তার গিন্নি নাকি দিব্যি চিনতে পেরেছে। অভিনন্দন জানানোর জন্য ফোন করেছিল। সায়নাভ বলল ছবিতে নাকি নন্দুকে অপূর্ব সুন্দরী লাগছে, কিন্তু ছবি কই? আমি তো গোটা কাগজ তন্ন তন্ন করে খুঁজলাম। কাগজের প্রথম পাতাটা দায়িত্ব নিয়ে কেউ গায়েব করে দিলে তার খোঁজ আর পাবে কিভাবে? এই নাও। আজ সকালে দেখার পরপরই কাগজওয়ালাকে বলে তার কাছ থেকে কয়েকটা এক্সট্রা কপি নিয়ে রেখেছি। স্বামীর দিকে আজকের বিজ্ঞাপনের পাতাটা বাড়িয়ে দেন সৃজনী। পাতা জুড়ে নন্দিনী, নানা রূপে নানা সাজে। জানতাম বাড়ির কেউ একজন এমনই চেষ্টাই করবে, কিন্তু এত পরিশ্রমের পর আজ সাফল্যের স্বাদ পেয়েছে নন্দু। মা হয়ে আমারও তো কিছু দায়িত্ব কর্তব্য আছে। দুজোড়া চোখ প্রায় হুমড়ি খেয়ে পড়ে পাতার ওপর। অফিস ঢুকতেই এমডির কেবিনে ডাক পড়ে সাক্ষ্যদূতির। মনে মনে আর একবার রিহার্সাল দিয়ে এগিয়ে যায় সে বসকে কনভিন্স করতে, কিন্তু সেখানে তার জন্য অপেক্ষা করছিল একরাশ বিস্ময়। বস পদ্মনাভ মল্লিক আজ সকালে ডিজিটাল নিউজ পেপার ল্যাপটপে খুলে বলেন, এই নতুন মডেলকে দেখেছেন? কি মনে হচ্ছে? অদ্ভুত এক স্পার্ক রয়েছে মেয়েটির চোখে। আমার মাথায় একটা পরিকল্পনা এসেছে, শুনছেন মিস্টার ব্যানার্জি? নিজের ঘরে নরম বিছানায় ঘুমিয়েছিল নন্দিনী। সকাল থেকে যে তাকে নিয়ে রায়বাড়িতে ঝড় বয়ে যাচ্ছে সে সম্বন্ধে কোনো খেয়ালই ছিল না তার। কাল রাত অবধি অনেক পরিশ্রম করেছে নিজের স্বপ্ন পূরণ নিয়ে, নিজের ভবিষ্যতের অঙ্ক নিয়ে। মন বলছে স্বপ্ন পূরণে আর বেশি দেরি নেই। ভিজানো দরজা ঠেলে হাসি মুখে ঘরে ঢুকলো সৃজনী। আস্তে করে পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, তুই পেরেছিস মা, তুই পেরেছিস। আমি জানতাম আমার মেয়ে ঠিক পারবে। এখনো তো পারিনি মা, আধো ঘুমে উত্তর দেয় সৃজনী। তবে তুমি চিন্তা করো না মা, আমি ঠিক পারবো, পারবো আকাশে উড়াল দিতে। লড়াই যতই কঠিন হোক, তুমি দেখো মা, তোমার মেয়ে আর কোনোদিন হেরে যাবে না। তুই জিতে গেছিস মা। দুনিয়ার সামনে তুই প্রমাণ করে দিয়েছিস ফর্সা রং নিয়ে জন্মালেই কেবল রূপসী হওয়া যায় না, সৌন্দর্য লুকিয়ে থাকে তার ব্যক্তিত্বে, মার্জিত স্বভাবে। এই দেখ। আলমোড়া ভেঙে উঠে বসে নন্দিনী, দেখে পাতাজোড়া বিজ্ঞাপন। বিভিন্ন সাজে বিভিন্ন বিভঙ্গে নিজেকে মেলে ধরেছে সে। দেখতে দেখতে তন্ময় হয়ে যায় যেন। এত রূপ একই অঙ্গে, তার বড় কাছের এই মেয়ে, কিন্তু এত অচেনা কেন? একবারও তো পরন্ত ফোন করে জানালো না। তবে কি কাজটা শেষ হয়ে গেছে বলে সেও আজ ব্রাত্য হয়ে গেছে? আমি দেখেছি স্যার, মেয়েটা ভীষণ ফটোজেনিক, চোখ দুটো বাংময়। আমাদের নতুন ক্যাম্পেইনটার জন্য অ্যাপ্রোচ করা যেতে পারে। ঢাকাই শাড়ি, হালকা গয়না আর একটা টিপ, সঙ্গে এলো খোপা। সাবেকি সাজে আধুনিকা বঙ্গল ললনা, কিন্তু ভাবনায় এমনটাই তো আমি ভেবেছি ব্যানার্জি। হাসলেন মল্লিক। আপনি কি যেন একটা বললেন, বাং?
ওটা স্যার বাংময়, আপনি যে স্পার্ক বললেন না ওরই বাংলা। মেয়েটার মধ্যে একটা দ্যুতি আছে, হাসলেন মল্লিক। মাঝে মধ্যে আপনি এমন অদ্ভুত বাংলা বলেন যে ট্রেস করতে কালঘাম ছুটে যায়, কিন্তু সমস্যা যে অন্যখানে। মেয়েটিকে এখন অব্দি ট্রেস করতে পারিনি। মার্কেটে একেবারে ফ্রেশ মুখ, বিস্তারিত খবর কেউ দিতে পারছে না। এমন পাথরে কোদা কাটা কাটা নিখুঁত চোখ মুখের মেয়ে জুয়েলার প্রাঞ্জল দত্ত কোত্থেকে জোগাড় করলেন কে জানে। বুঝলেন ব্যানার্জি, যেভাবেই হোক আজকের মধ্যে ফোন নম্বরটা জোগাড় করে ফেলতে হবে। মনে রাখবেন, আমাদের অপোনেন্ট কোম্পানিরাও কিন্তু বিজ্ঞাপনে ব্যবহার করার ক্ষেত্রেও এমন ফ্রেশ মুখ দেখে ঝাঁপাবে। নাম্বার তো আমার কাছেই আছে স্যার। আরে ব্যানার্জি বলেন কি, কামাল করে দিয়েছেন তো। আগে ভাগেই আপনি মনের কথা পড়তে পারেন নাকি? কিন্তু জানলেন কিভাবে? মেয়েটা আমাদের এলাকার স্যার, মুখ চেনা। ভুলেও বলল না সেই মেয়েকে বিয়ের জন্য দেখতে গিয়ে সামনাসামনি রিজেক্ট করে এসেছে। বললে এক্ষুনি মল্লিকের কাছে দাবরানি খেতে হবে। যোগাযোগ করতে যেন বেশি দেরি করো না। ক্যাম্পেনিংয়ের ব্যাপারটা বুঝিয়ে বলো। নতুন মুখ তো, এখনও এই ইন্ডাস্ট্রির ঘাত ঘোত জানে না। মনে হয় না খুব বেশি টাকা চাইবে। আমাদের কোম্পানির আন্ডারে কাজ করলে কতখানি এক্সপোজার পাবে সেটা নিয়ার ফিউচারে ওর কেরিয়ারকে কতখানি বুস্ট দেবে, এর ফলে সোশ্যাল মিডিয়ায় কতখানি লাইমলাইটে আসতে পারবে, বুঝিয়ে বলো ভালো করে। অবশ্যই এসব তোমাকে আলাদা করে বলার দরকার নেই কোনো, তুমি আমাদের স্টার এমপ্লয়ি। এসব তোমার বাহাতের খেল। শোনো, পারলে কোনো 5 স্টারের ডিনারে নিয়ে যেও। ডিনারটা কোম্পানি স্পন্সর করবে। চাকচিক্য দেখলে কাজটা তাড়াতাড়ি হয়ে যেতে পারে। পরের দিন বিলটা অ্যাকাউন্টসে দিয়ে দেবেন, ডিউস ক্লিয়ার হয়ে যাবে। উঠে দাঁড়ালো সাক্ষ্য। এমডি থেমেছেন মানেই এবার এসো। বেরিয়ে যাবে সে এমন সময় পেছন থেকে মিস্টার মল্লিক ডাকলেন, কন্ট্রাক্ট কিন্তু মাস্ট। যেভাবে হোক আমাদের কোম্পানির সঙ্গে এক্সক্লুসিভ কন্ট্রাক্ট সাইন করিয়ে নেবে। ছবিগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল মালবিকা। এতক্ষণ এক গভীর সুখনিদ্রায় বিভোর ছিল সে। সাক্ষ্যর সঙ্গে বিয়ের পর হাসি খুশি দুজনে সুইজারল্যান্ডে মধুচন্দ্রিমার স্বপ্ন দেখছিল। কিন্তু কে জানতো হঠাৎ করে ঝড় উঠবে, নন্দিনী ঝড়। আর হঠাৎ ওঠা সেই ঝড় তুফানের সামনে দাঁড়িয়ে তার সাজানো নৌকা টলমল করবে। মুখে এক বিপন্ন দ্বিধা ফুটিয়ে বলল সে, এবার কি হবে মা? জানি না, আমার মাথায় তো কিচ্ছুই আসছে না। এতক্ষণে সব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এই সাজে নন্দুকে দেখে ফেলেছে। তোর বাবা ফোন করে বলল মোড়ের মাথায় নাকি বড় করে বিলবোর্ড লাগিয়েছে। পাড়া জুড়ে সুন্দরী নন্দিনীর নামে জয়ধ্বনি উঠছে। রং রূপের গুমরে বরাবর দিদিকে পাত্তা না দেওয়া মালবিকার মনেই প্রথমবারের জন্য ঈর্ষা জাগলো। কেন তাকে ছেড়ে দিদিকে লোকে সুন্দরী বলবে? সুন্দরী তো আসলে সে, এমনটাই তো শুনে এসেছে চিরকাল। এমন সময় সরলা ঘরে ঢুকে বলল, ছোট বৌমা দেখেছ নন্দুকে? সেজেগুজে কি মিষ্টি লাগছে আমার বড় দিদি ভাইকে। এত সুন্দর মেয়েটা, অথচ কি আশ্চর্যই এতদিন কারোর চোখেই পড়েনি। রায়বাড়ির বড় মেয়ে বাড়ির সব সম্মান জলাঞ্জলি দিয়ে নেদে কুদে বিজ্ঞাপনে ছবি তুলে এলো, আর আপনারা সেই নিয়ে উৎসব করছেন, লোকজনকে ফোন করে দেখতে বলছেন। ওই জিনিস আপনারাই চেয়েছে দেখুন মা, তেতো গলায় বলল পাপড়ি। আমার দেখার দরকার নেই। দেখার দরকার নেই তো বিছানায় অমন করে কাগজটা খুলে বসেছ কেন ছোট বৌমা? খড়খড়িয়ে বললেন সরলা। দিদি ভাইকে এত সুন্দর লাগছে বলে তোমাদের মা মেয়ের বুঝি খুব ঈর্ষা হচ্ছে? যে সুন্দর সে ঠিক সৌন্দর্যের ছটায় সূর্যের মতো আকাশ জুড়ে আধিপত্য করে। ঈর্ষা করে কি করবে বৌমা? এখনকার মতো এই পর্যন্ত থাক। এর অন্তিম পর্ব আমি কালকে আপলোড করব। আপনাদের গল্পটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।